উহ, কি ঠান্ডা লাগছে সবার না ঠান্ডা লাগছে না? ঠান্ডা পড়ে গেছে, সবাইকে বলছি নিজের শরীরের যত্ন নাও। আর যদি এখনো কারোর ঠান্ডা না লাগছে, এখনো যদি কেউ সোয়েটার না পরছো, তাহলে তোমরা ভুল করছো। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। শরীরকে আগে সুস্থ রাখো, শরীরের ভালো করে যত্ন নাও, কারণ শরীর খারাপ হয়ে গেলে তোমাদের পড়াশোনার অনেকটা ব্যাঘাত ঘটবে, তাই না? আর যারা সোয়েটার ফোয়েটার নতুন নতুন কিনবো ভাবছো, মেলার সময় চলে এলো। বোলপুরে শান্তিনিকেতন মেলা, যারা বোলপুরে থাকো, তো বোলপুরে শান্তিনিকেতন মেলাতে তোমরা কিনতে পারো, তাই না? আমিও যাব। তো আজকে আমরা করাবো এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার 571। আজকে যেটা পার্ট 8। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর সামনে মাত্র কয়েকটা দিন, তারপর তোমাদের কিন্তু মহাযুদ্ধ, তাই না? তারপরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো অবশ্যই এই সময়টাকে কাজে লাগাও। যে ভিডিওগুলো দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এগুলো রিভিশন করো, এই ভিডিওগুলোকে দেখো একদম প্রথম থেকে শেষ অবধি। আর তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে একটু করে শেয়ার করে দেবে, তাই না? তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর কি বললাম, শরীরের যত্ন নাও, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর কিন্তু হিরোগিরি করে বেরিও না, কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমরা করবো 571 নম্বর এবিটিএ পেজ। ঠিক আছে, আমাদের তোমরা যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে তোমরা ইউটিউবে আসবে সিডিএ 910। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শুরু করবার আগে। তোমরা কি করবে, সিডিএ 910 চ্যানেলটাকে সার্চ করবে ইউটিউবে এসে। কি করবে, সিডিএ 910 চ্যানেলটাকে সার্চ করবে, এবং সিডিএ 910 যে এই যে এইটা সার্চ করলেই হবে তোমাদের সিডিএ 910। ঠিক আছে, এই সিডিএ 910টাকে সার্চ করবে, জাস্ট এইটা লিখে সার্চ করবে, সিডিএ 910, বাস এইটা লিখে সার্চ করলেই তোমাদের সামনে চলে আসবে, এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা যদি আমাদের ক্যারিয়ার দিশারি একাডেমি মেন চ্যানেল থেকে দেখছো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমাদের কিন্তু সিডিএ 910 ইউটিউব চ্যানেলটাতে আসবে, কারণ এই চ্যানেলটাকে আর নতুন এই 910 কোনো ভিডিও আসবে না, কারণ 910 জন্য আমাদের আলাদা চ্যানেল তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই 910 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। দেখো, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি এক প্রকার। মানে কি বলেছে দেখো, ম্যালিক অ্যাসিডের কথা বলা হয়েছে, তাই না? ম্যালিক অ্যাসিডের কথা বলা হয়েছে। তাহলে ম্যালিক অ্যাসিড, অ্যাসিড মানেই তো এইখানে কেমিক্যালের কথা আসছে। অ্যাসিড মানেই হচ্ছে এখানে কেমিক্যাল কথাটা আসছে। তাহলে কেমিক্যাল দিয়ে যেসব চলনটা হয়, সেটা দেখো কেমো দিয়ে শুরু হয়। কেমিক্যাল দিয়ে যেসব চলনগুলো হয়, বা কেমিক্যালের প্রভাবে যেসব চলনগুলো হয়, সেটা কেমো দিয়ে শুরু হয়। তো এখানে তোমরা কি করবে, দেখো ফটোটেকটিক হবে না, কেমোট্রপিক, না কেমোন্যাস্টিক, না কেমোট্যাকটিক। মানে এই তিনটের মধ্যে একটা ঘটবে, তাই না? কেমোন্যাস্টিক, না কেমোট্যাকটিক, না কেমোট্রপিক। দেখো, ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া, শুক্রাণুটা সমগ্র কি হচ্ছে, সমগ্র স্থান পরিবর্তন করছে। সমগ্র স্থান যেখানে পরিবর্তন হয়, তাহলে সেটা কি হয়, কেমোট্যাকটিক হয়। কি হয়, কেমোট্যাকটিক হয়। তাহলে বাদ বাকিগুলো হবে না, ট্রপিক চলন হবে না, আর তোমাদের তার সাথে সাথে ন্যাস্টিক চলনও হবে না, কারণ ন্যাস্টিক চলন এখানে কি হয়, তীব্রতা দ্বারা প্রভাবিত হয়, আর ট্রপিক চলন এখানে গতিপথ দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এটা হয়ে যাবে তোমাদের কেমোট্যাকটিক চলন। চলো, নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো। দেখো, তোমাদের তিনটে হরমোন আছে, তার মধ্যে তিনটে হরমোন কি আছে, অক্সিন আছে, জিব্রেলিন আছে, আর সাইটোকাইনিন আছে। তার মধ্যে অক্সিন এবং সাইটোকাইনিনের মধ্যে নাইট্রোজেন থাকে, কিন্তু একমাত্র জিব্রেলিন হচ্ছে এমন একটা হরমোন যার মধ্যে কিন্তু কোনো ধরনের নাইট্রোজেন থাকে না, যার মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে, জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড, জিএ। এই যে অ্যাসিড বলছে, ওই জন্য বলেছে এটা আম্লিক ধর্মী। ঠিক আছে, বুঝতে পারলো? তাহলে অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন থাকে, তাহলে এটা হবে না। সাইটোকাইনিনও নাইট্রোজেন থাকে। এবং আইবিএ মানে হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আইবি হচ্ছে অক্সিজেনেরই একটা পার্ট, বা অক্সিজেনেরই একটা টাইপ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। যেটা প্রাকৃতিক অক্সিজেন, যেটা প্রাকৃতিক অক্সিজেন, সেটা হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটাকে আমরা বলি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আর এটা ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ঠিক আছে, এটা প্রাকৃতিক নয়, এটা কৃত্রিম। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো নেক্সট। গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে যুক্ত করে ড্যাশ নামক স্নায়ু যোজক। তো তোমরা ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, যে যোজক যে পার্টটা আছে, যোজক, ঠিক আছে, এই যে যোজক আছে, এই যোজকটা তোমরা দুভাবে বুঝতে পারো। এখানে কোন কালি নেবো, কোন কালি নেবো, চলো এটা নিই। তাহলে এই যোজক তোমাদের দুটো পড়তে হবে। কি পড়তে হবে, একটা পড়তে হবে তোমাদের গুরু মস্তিষ্কে। ঠিক আছে, একটা পড়তে হবে তোমাদের
গুরু মস্তিষ্ক। আর একটা পড়তে হবে তোমাদের লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এবার এই লঘু মস্তিষ্কের যে যোজক, এই লঘু মস্তিষ্কের যে যোজক আর গুরু মস্তিষ্কের যে যোজক সেটা তোমাদের ভালো করে জানতে হবে। দেখো এখানে দুটো অপশনকে নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে কর্পাস ক্যালোসাম আর একটা হচ্ছে ভার্মিস। তাহলে যে লঘু মস্তিষ্কে দুটো গোলার্ধকে একসাথে যুক্ত করে রাখে তাকে আমরা বলবো ভার্মিস, তাকে আমরা বলবো ভার্মিস। আর যে গুরু মস্তিষ্কে দুটো গোলার্ধদ্বয়কে একসাথে যুক্ত করে রাখে তাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। কি বলবো আমরা? কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, কি বলবো আমরা? কর্পাস ক্যালোসাম। তাহলে এই দুটো হচ্ছে স্নায়ু যোজক, স্নায়ু যোজক ইন দা সেন্স যে এই যে দুটো যদি গোলার্ধ দুটো থাকে, দুটো গোলার্ধ, ঠিক আছে, জাস্ট ফর্মালিটি বললাম আমি, তাহলে এই দুটো গোলার্ধটা এরকম ভাবে একটা স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। এবার সেইটা গুরু মস্তিষ্কে হলে কর্পাস ক্যালোসাম হবে, আর আমাদের লঘু মস্তিষ্ক হলে সেটা ভার্মিস হবে। ঠিক বোঝাতে পারলাম আমি? চলো তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? কর্পাস ক্যালোসাম ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ক্রোমোজোমের দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে ক্রোমোজোমের যদি আমি স্ট্রাকচারটাকে আঁকি ঠিক এরকম ভাবে, যদি আমি একটা মিডিল এখানে গোলের মতো করলাম এবং এর মধ্যেই দুটো ক্রোমাটিডকে আঁকছি। ঠিক আছে, এইবার এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি আঁকলাম, এই জায়গাটাকে তোমাদের কি নাম দেওয়া হয়? সেন্ট্রোমেয়ার। কি নাম দেওয়া হয়? সেন্ট্রোমেয়ার। এই সেন্ট্রোমেয়ার কি করে? এই সেন্ট্রোমেয়ার দুটো ক্রোমাটিডকে একসাথে যুক্ত রাখে। এখানে দুটো পেন আগের দিন আমি রেখেছিলাম, কোথায় চলে গেল? যা রাখি উধাও হয়ে যায়। তো এই যে ধরো এইটা একটা ক্রোমাটিড আর এইটা একটা ক্রোমাটিড, তাহলে এই দুটো ক্রোমাটিড একসাথে যদি যুক্ত করি আমরা, তাহলে মিডিলে একটা গিট টাইপের দরকার হবে। সেই গিট টাইপের ব্যাপারটা কে কে করে? তোমাদের সেন্ট্রোমেয়ার করে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, তাহলে এই দুটো ক্রোমাটিডকে একসাথে যুক্ত রাখতে এরকম একটা মিডল পজিশন, এই যে মিডল পজিশনটাই হচ্ছে এইটা। ঠিক আছে, এটা নামই হচ্ছে সেন্ট্রোমিয়ার। কখনো তোমরা এরকম ভেবো না যে এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। না, চারটে ক্রোমাটিড নয়, দুটো ক্রোমাটিড, এবং দুটো ক্রোমাটিডকে মিডিলে সেন্ট্রোমিয়ার ওদেরকে ধরে রেখেছে, দুটোকে একসাথে এরকম ভাবে ধরে রেখেছে কে? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি? সেন্ট্রোমিয়ার। কি হয়ে যাবে? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, টেলোমিয়ার হচ্ছে, এই যে টেলোমিয়ার দিয়েছি, টেলোমিয়ার হচ্ছে একদম ক্রোমাটিডের লাস্টের যে অংশটা, সেইটা হচ্ছে তোমাদের টেলোমিয়ার। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন। তুমি খুব অল্প সময়ে যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ ভাইরাস মুক্ত সহ পছন্দ মাফিক ভ্যারাইটির অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে? আচ্ছা, বলেছে যে কোনো ঋতুতে, ব্যাস এই জিনিসটা কিন্তু তোমাদের ফোকাস করতে হবে। যে কোনো ঋতুতে মানে যে কোনো সময়ে, বছরের শীত গ্রীষ্ম বর্ষা, কেসিপালি ভরসা, কোথায় একটা অ্যাড শুনেছো? ছাতার অ্যাড দেয়, ছাতা, শীত গ্রীষ্ম বর্ষা কেসিপালি ভরসা, তো এরকম টাইপের ব্যাপার। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের যে কোনো উদ্ভিদ লাগুক না কেন, আমাদের অনুবিস্তরণী হচ্ছে ভরসা। অনুবিস্তরণ মানে হচ্ছে তোমাদের মাইক্রো প্রোপাগেশন। তাহলে কি বললাম? যে বছরের যে কোনো সময় হোক না কেন, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক গরম হোক যাই হোক, সেটা কিন্তু তোমাদের মাইক্রো প্রোপাগেশনের দ্বারা আমরা যে কোনো সময়ে যে কোনো উদ্ভিদ রোগমুক্ত অবস্থায় আমরা প্রচুর পরিমাণে পেতে পারি। সেইটার একমাত্র উপায় হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওই যে অ্যাডটা মনে রাখবে, কি বললাম আমি? শীত গ্রীষ্ম বর্ষা কেসিবালি ভরসা। তো উদ্ভিদের ক্ষেত্রে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের অনুবিস্তরণী ভরসা। ঠিক আছে, বোঝাতে পারলাম? আশা করছি আর ভুলবে না। তাহলে এখানে অঙ্গজ জনন দ্বারাও আমরা পেতে পারি, কিন্তু অনেক সময় লেগে যাবে। অযৌন জনন দ্বারাও পেতে পারি, অনেক সময় লেগে যাবে। যৌন জনন দ্বারা আরো অনেক বেশি সময় লাগবে। আমরা অল্প সময়ে যে কোনো ঋতুতে যৌন জনন দ্বারা করতে পারবো না। বাদ বাকি গুলো হয়ে যাবে ভুল, আর অনুবিস্তরণটা হয়ে যাবে আমাদের সঠিক। ঠিক আছে, নিচের বাক্যগুলি পড়ো এবং প্রদত্ত বিকল্প উত্তর থেকে সঠিকটি বেছে নাও। মানব বিকাশের শৈশব দশায় বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনে কার্যকারিতার হার বৃদ্ধি পায়? হ্যাঁ পাই, অবশ্যই পাই। বয়ঃসন্ধিকাল মানব বিকাশে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত? না, 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত কিন্তু আমাদের মানব বিকাশে বয়ঃসন্ধিকালটা হয় না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার এই বয়সটা
তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই বয়ঃসন্ধিকালটা কত থেকে কত বছর বয়সে, ঠিক আছে? এইটা হবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বয়ঃসন্ধিকালটা অ্যাকচুয়ালি কত বছর থেকে কত বছর অবধি, ঠিক আছে? চলো, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ভুল, এইটা হবে না, এটা ভুল। আর কি বলেছে, বয়ঃসন্ধিকালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? হ্যাঁ, বলা হয়। তাহলে এ আর সি সঠিক, বিটা হয়ে যাচ্ছে ভুল। তাহলে এ আর সি কোথায় সঠিক? এ আর সি কোথায় সঠিক? বি ভুল, কিন্তু এ ও সি সঠিক। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদের 2 নম্বর অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিচের কোন জোড়াটি সঠিক? মানব দেহের কোষের অটোজোম সংখ্যা 46। তাহলে এই ব্যাপারটা ভালো করে আগে বোঝো যে আমাদের যে দেহকোষ আছে, দেহকোষ মানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড মানে হচ্ছে যে 2n। এই 2n এর মধ্যে কি কি থাকে? 44টা থাকে অটোজোম, তার সাথে যদি মহিলা হয় তাহলে থাকবে XX, যদি পুরুষ হয় তাহলে থাকবে XY, তাই না? বোঝাতে পারলাম? তাহলে 44টা অটোজোম, 44টা অটোজোম, তাহলে এখানে দেওয়া আছে 46টা অটোজোম, তাহলে এটা তো প্রথমেই হলো না। পিতার থেকে প্রাপ্ত যে গ্যামেট নিষেকের পর মহিলা লিঙ্গ সৃষ্টির জন্য দায়ী সেটা হলো Y। তাই বটে কি? তাই বটে কি? একটা মহিলাকে আমরা কিভাবে ডিনোট করি? একটা X আর একটা X দিয়ে ডিনোট করি। আর একটা পুরুষকে কি দিয়ে ডিনোট করি? একটা X আর একটা Y। এইটা যদি মায়ের কাছ থেকে আসে তাহলে এইটা বাবার কাছ থেকে আসবে, মানে একটা যদি মাতার কাছ থেকে আসে আর একটা পিতার কাছ থেকে আসবে। এবার এখানে এইটা, এই ওয়াইটা কার কাছ থেকে আসে? অবভিয়াসলি এটা কার কাছ থেকে আসবে? পিতার কাছ থেকে আসবে, কারণ মহিলার কাছে শুধু এক্স, মহিলার সাথে শুধু এক্সই আছে, কোনো ওয়াই নেই, একটাই আছে সেটা হচ্ছে এক্স। কিন্তু পুরুষের কাছে বা পিতার কাছে দু ধরনের গ্যামিট আছে, একটা ওয়াই একটা এক্স, তাই না? তাহলে এই ওয়াইটা যদি এক্স এর সাথে এসে মেলে তাহলে কি হবে? এটা পুত্র তৈরি করবে। কিন্তু এখানে বলেছে কি মহিলা লিঙ্গ তৈরি করে ওয়াই, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে ভুল। যদি এখানে এক্স থাকতো তাহলে এটা হয়ে যেত সঠিক, তার মানে এটা হয়ে যাচ্ছে ভুল। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? পিতার কাছে যে ওয়াই গ্যামিটটা থাকে সে যদি মাতার এক্স গ্যামিটের সাথে ফিউজ করে তাহলে পুরুষ তৈরি করে বা পুত্র তৈরি হয় বা পুত্র জন্ম নেয়। কিন্তু এখানে বলেছে যে ওয়াই গ্যামিটটা কি মহিলা লিঙ্গ তৈরি করে? না, ওয়াই গ্যামিট পুত্র তৈরি করে বা পুরুষ তৈরি করে। এক্স গ্যামিট যদি মিলন হতো তাহলে কি তৈরি করতো? তাহলে তৈরি করতো কিনা মহিলা। মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 2:1 না। দেখো, কন্যা হবে না পুত্র হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? পিতার উপর। পিতার কার উপর? পিতার ওয়াই ক্রোমোজোমের উপর, তাই না? তাহলে পিতার যে শুক্রাণুগুলো আছে তার মধ্যে এক্সও আছে, তার মধ্যে ওয়াইও আছে, এবং যতটা পরিমাণ এক্স থাকে ঠিক ততটা পরিমাণ ওয়াইও থাকে, যতটা পরিমাণ এক্স থাকে ঠিক ততটা পরিমাণ ওয়াইও থাকে, ঠিক আছে? তাহলে এমন নয় যে ওয়াই এর সংখ্যা বেশি বা এক্স এর সংখ্যা বেশি বা এরকম কিছুই নয়, সমান পরিমাণ থাকে। যদি সমপরিমাণ থাকে তাহলে 1:1 হবার কথা, ঠিক আছে? 2:1 কখনোই হবে না, তার মানে এইটা হয়ে যাবে ভুল। তাহলে সঠিক কোনটা? মায়ের দেহকোষে অ্যালোজোম হচ্ছে এক্স এক্স। তাহলে অ্যালোজোম কথাটার অর্থ কি? অ্যালোজোম কথাটার অর্থ হচ্ছে সেক্স ক্রোমোজোম। অ্যালোজোম কথাটার অর্থ হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে এক্স এক্স রয়েছে এইটার হচ্ছে অ্যালোজোম, এটাই হচ্ছে অ্যালোজোম, এইটাও হচ্ছে অ্যালোজোম। তাহলে অ্যালোজোম বলতে পারি অথবা সেক্স ক্রোমোজোম বলতে পারি। বলো, এটুকু ক্লিয়ার করতে পারলাম? এটুকু ক্লিয়ার করতে পারলাম? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে? এই যে একটা লাভ দিয়ে দেবে, একটা লাইক দিয়ে দেবে, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে আমাদের। এক্স এইচ প্লাস এক্স এইচ ওয়াই এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও হিমোফিলিক কন্যা হতে পারে? ব্যাপারটাকে ভালো করে বোঝো। এখানে এই এইচ প্লাস মানে তোমাদের ক্যাপিটাল এইচ কে বুঝিয়েছে, এইচ প্লাস মানে হচ্ছে ক্যাপিটাল এইচ কে বুঝিয়েছে। আর এখানে কমাটা হবে না, বাদ দাও, কমাটা হবে না। এইবার আমি এখানে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি দুটো আগে এইখানে করে দিচ্ছি, দেখো। এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ এর সাথে কার করতে বলেছে? এক্স স্মল এইচ আর ওয়াই। ঠিক আছে, চলো এবার আমরা কি করব? আমরা এবার ক্রস করব। ক্রস করব কেমন ভাবে ক্রস করব? দেখো এরকম ভাবে ক্রস করব। এক্স ক্যাপিটাল এইচ এর সাথে এক্স স্মল এইচ, আবার এর সাথে এর ক্রস করব, কি হবে? এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, আবার এর সাথে এর ক্রস করব, এক্স স্মল এইচ আবার এর সাথে
এর ক্রস করব এক্স স্মল এইচ ওয়াই। তাহলে দেখো এইটা হয়ে যাবে বাহক কন্যা, এইটা হয়ে যাবে স্বাভাবিক পুত্র, এইটা হয়ে যাবে তোমার আক্রান্ত কন্যা, আর এইটা হয়ে যাবে আক্রান্ত পুত্র। তার মানে 50% কন্যা আক্রান্ত আর 50% পুত্র আক্রান্ত, 50% কন্যা আক্রান্ত আর 50% পুত্র আক্রান্ত। তাহলে এখানে কি হচ্ছে, এই প্রথম অপশনটা 50% কন্যা ও 50% পুত্র হিমোফিলিক। কেন বললাম এইটা, তার কারণ দেখো অন্য রং দিয়ে ভালো করে বসে এই জায়গাটাতে দেখো, এই একটা কন্যা আছে আর এইখানে একটা কন্যা আছে, দুটো কন্যা মিলে তৈরি করছে 100%, দুটো কন্যা মিলে তৈরি করছে কি হচ্ছে রে আজকে, হ্যাঁ দুটো কন্যা মিলে তৈরি করছে যে 100%, তার মধ্যে একটা স্বাভাবিক একটা আক্রান্ত মানে হিমোফিলিক। তাহলে 100%-এর মধ্যে একটা আক্রান্ত মানে 50% আক্রান্ত। আবার দেখো দুটো আমাদের রয়েছে পুত্র, এই একটা পুত্র এই একটা পুত্র, এ হচ্ছে স্বাভাবিক আর এ হচ্ছে আক্রান্ত। কেন আক্রান্ত, কারণ স্মল এইচটা আছে তাই না, এখানে ক্যাপিটাল এইচ আছে বলে এ স্বাভাবিক, স্মল এইচ আছে বলে এ দেখো স্মল এইচ এসেছে বলে এ হচ্ছে আক্রান্ত। তাহলে দুটো আছে, দুটো মিলে 100% তৈরি করছে, তার মানে দুটোর মধ্যে একটা আক্রান্ত মানে হচ্ছে 50% আক্রান্ত। ঠিক আছে, তাহলে 50% কন্যা আক্রান্ত আর 50% পুত্র হিমোফিলিক। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে বলে দেবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, যদি বুঝতে না পারো তাহলে বলবে স্যার বুঝতে পারিনি, তাহলে নেক্সট ভিডিওতে আমি আরেকবার এই ব্যাপারটাকে বা এই কোশ্চেনটাকে আরেকবার ডিটেলসে করিয়ে দেবো। ঠিক আছে, বা আমি রিভিশনে ওয়ান শট নিয়ে চলে আসবো এটার। চলো, নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাস ক্রস, হেটেরোজাইগাস সূচিত করে নির্বাচন করো। আচ্ছা, হেটেরোজাইগাস মানে কি, হেটেরোজাইগাস মানে হচ্ছে বিষম সংকর তাই না, হেটেরোজাইগাস মানে হচ্ছে বিষম সংকর। বিষম সংকর বলতে আমরা কি বুঝি, ঠিক একটা প্রকট থাকবে আর একটা প্রচ্ছন্ন থাকবে, একটা প্রকট থাকবে আর একটা প্রচ্ছন্ন থাকবে। সমসংকর বলতে কি বুঝি আমরা, দুটোই প্রকট থাকবে নাই দুটোই প্রচ্ছন্ন থাকবে তাই না। তাহলে এখানে বলেছে বিষম সংকর, তাহলে এটা হচ্ছে বিষম সংকর। বিষম সংকরের সাথে ক্রস কাকে করতে বলেছে, বিষম সংকরকে করতে বলেছে, হেটেরোজাইগাস ক্রস হেটেরোজাইগাস। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের উত্তর। দেখো হচ্ছে কিনা হচ্ছে, কোথায় আছে কোথায় আছে, এই তো তোমাদের উত্তর তাই না, এটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর, ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, হেটেরোজাইগাস ক্রস হেটেরোজাইগাস। তো বাদ বাকিগুলো এটা তো হবে না, এটা হয়ে যাচ্ছে হোমোজাইগাস, এটা তো হোমোজাইগাস আর এটাও হচ্ছে হোমোজাইগাস বা সমসংকর। ঠিক আছে চলো, আদা আলু ওল হলুদ ইত্যাদি ভূনিম্নস্থ কাণ্ডগুলি ড্যাশের উদাহরণ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, বিসদৃশ অঙ্গ। দেখো এই দুটো তো প্রথমেই কেটে দাও, নিষ্ক্রিয় অঙ্গ তো নয়, বিসদৃশ অঙ্গও নয়, তার মানে এক হতে পারে সমবৃত্তীয়, এক হতে পারে সমসংস্থ। এবার সমবৃত্তীয় আর সমসংস্থ ব্যাপারটা কি, সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে যে কিনা তাদের গঠন আর উৎপত্তি একই কিন্তু তাদের কাজ আলাদা, গঠন আর উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। আর সমবৃত্তীয় মানে হচ্ছে যে তাদের গঠন উৎপত্তি আলাদা কিন্তু তাদের কাজ একই, তাই না। তাহলে এইখানে দেখো ভালো করে বুঝছো, আদা কি কাজ করে, আলু কি কাজ করে, ওল কি কাজ করে আর হলুদ কি কাজ করে, এরা সবাই কিন্তু খাদ্য স্টোরেজ করে, ফুড স্টোরেজে কাজ করে তাই না। ওরা ওই ওল বা আদা বলো বা আমাদের হলুদ বলো, তারা কি করে সব ফুড স্টোরেজ করে, মাটির নিচে ফুডটাকে স্টোরেজ করে, মানে তাদের তাদের উৎপত্তিগুলো আলাদা, তাদের উৎপত্তি হলো আলাদা কিন্তু তাদের কাজটা হচ্ছে এক। তাহলে অবশ্যই এটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ, এটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো, আচ্ছা স্তম্ভ মেলাতে হবে, দেখো ভালো করে স্তম্ভ মেলাচ্ছি আমরা। দেখো বায়োজেনেটিক সূত্র কে দিয়েছিল আমাদের, হেকেল দিয়েছিল। বায়োজেনেটিক সূত্র কে দিয়েছিল আমাদের, হেকেল দিয়েছিল। আর কি দিয়েছে দেখো, এবার এবার এইখানে একটা ট্রিক লাগানো চাই, আমি বারবার বলি যে এই কোয়েশ্চেন গুলো একটু ট্রিক লাগিয়ে অ্যাপ্লাই করে খুব সহজে খুব কম সময়ে তোমরা উত্তর দিয়ে দিতে পারবে। এবার এর জন্য কি করতে হবে দেখো, তুমি তো জানো যে বায়োজেনেটিক চারটের মধ্যে তুমি নিশ্চয়ই একটাকে জানো যে কোনটা কার সাথে হবে, তাহলে বায়োজেনেটিক সূত্র মানে হচ্ছে হেকেল, বায়োজেনেটিক সূত্র মানে হচ্ছে হেকেল। তাহলে সি এর সাথে 4, সি এর সাথে 4, তাহলে সি এর সাথে 4 কোথায় আছে দেখো, দেখো এখানে সি এর সাথে 3 আছে, এখানে সি এর সাথে 3 আছে, এখানে সি এর সাথে 3 আছে, এখানে সি এর সাথে 4 আছে। বাদ বাকিগুলো তোমাকে দেখতেই হলো না, বাদ বাকিগুলো তোমাকে দেখতেই হলো না, দেখো তুমি এমনিতেই অ্যান্সার করে দিলে, একটা অপশন থেকে অ্যান্সার করে দিলে তাই না। তাহলে এইসব জিনিসগুলো কেউ বলবে না, এইসব জিনিসগুলো কেউ তোমাদেরকে বলবে না যে পরীক্ষা হলে সময় কিভাবে বাঁচাতে হয়, কিভাবে সময়টা এক জায়গাতে বাঁচিয়ে অন্য জায়গাতে কাজে লাগাতে হয়। যে কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো করে লিখতে পারবে না ভাবছে, মানে পরীক্ষা হলে আমার একটা কোয়েশ্চেন পড়ে গেছে দেখছো ঠিকঠাক ভাবে লিখতে পারবো না, তো সেখানে তোমাদের সময়টা বেশি লাগবে, তো সেই বেশি 3 ঘন্টার বেশি তো তোমাকে লিখতে দেবে না, সেই 3 ঘন্টার মধ্যে তুমি কিভাবে বেশি সময় ওই কোয়েশ্চেনটাতে দেবে, সেটা হচ্ছে এইখানে। এখানে যেখানে তোমাদের 2 মিনিট লাগতো কোয়েশ্চেনটাকে সলভ করতে, তুমি সেখানে 2 সেকেন্ডে করে দিলে, বাকি সময়টা তোমার বেঁচে গেল।
তাই না? তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে কেউ শেখাবে না, এই জিনিসগুলো শেখাচ্ছি, শিখে নাও, কারণ এগুলো হচ্ছে টপ সিক্রেট। এগুলো আমিও অ্যাপ্লাই করতাম আর তোমাদেরকেও বলছি যে তোমরা এগুলো অ্যাপ্লাই করো। আমরাও ছোটবেলাতে টিচারদের কথা শুনতাম না, আর তোমরাও সেই একই কথা একই কাজই করে এসো যে টিচারদের কথা শোনো না। বাট আমি বলবো যে পরে আফসোস করার থেকে এখনই শুনে নাও। আমরা যেমন এখন আফসোস করি যে আমরা কেন শুনিনি, সেরকম তোমাদেরকে বলছি তোমাদের যাতে আফসোস না করতে হয়, ঠিক আছে? আর আফসোস করলে তোমরা আবারও আমাদেরকে বলবে স্যার তখন আপনি বলেছিলেন আমরা শুনিনি, এখন আমাদের এই অবস্থা। তাহলে এইখানে দেখো একটা ট্রিক লাগিয়ে আমরা অ্যান্সারটা করে ফেললাম। বাকি অ্যান্সারগুলো একটু দেখে নিই। কোয়াসার হেড, কোয়াসার হেড কে বলেছিল আমাদের? ওপারিন বলেছিল, তার মানে এটা হয়ে যাবে এ, তাই না? তারপরে মাইক্রোস্ফিয়ার কে বলেছিল? মাইক্রোস্ফিয়ার বলেছিল সিডনি ফক্স, তাহলে এটা হয়ে যাবে বি। আর আমাদের মিউটেশন তত্ত্ব দিয়েছিল হুগো দ্য ব্রিস, এটা হয়ে যাবে ডি। দেখো এর সাথে মিলে গেছে, ঠিক আছে? বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? আচ্ছা, যদি এখানে তোমাদের কোয়াসার ফেটের জায়গাতে হট ডাইলুট স্যুপ দেওয়া থাকতো, তাহলে এখানে ওপারিনের জায়গাতে তোমাদের হ্যালডেন দেওয়া থাকতো, ঠিক আছে? এই দুই জিনিস মনে রাখবে। সুন্দরবনে লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে হলে লবণ মোচনের জন্য সুন্দরী গাছে কি প্রক্রিয়া দেখা যায় তা নির্বাচন করো। শ্বাসমূল ও ঠেসমূল, শ্বাসমূল ও লবণ গ্রন্থি, পত্রমোচন ও লবণ গ্রন্থি, ঠেসমূল ও পত্র মোচন, ঠিক আছে? ভালো করে বোঝো। এইবার এই কোয়েশ্চেনে একটা জিনিসকে খুব ভালো করে মেনশন করা দরকার ছিল এদের। অ্যাকচুয়ালি এই অপশনটা ওদের দেওয়া উচিত ছিল না, এই অপশনটা ওদের দেওয়া উচিত ছিল না। তার কারণ আমি কেন বলছি, ওরা কিন্তু পত্রমোচন করে, ওরা কিন্তু পত্রমোচন করে। ওই পত্রমোচন কাদেরকে করে? ওই যে যারা বৃদ্ধ পাতা হয়, যারা একটু বড় বড় পাতা, অনেক দিনকার পাতা, তাদের মধ্যে যে লবণ গ্রন্থিগুলো আছে, সেই লবণ গ্রন্থিগুলো অনেক বেশি পরিমাণ লবণ সংগ্রহ করে রাখে এবং পত্রমোচনের মাধ্যমে তাদের শরীর থেকে বা তাদের দেহ থেকে বেশি পরিমাণ লবণটা নিঃসৃত হয়ে যায় বা বেশি পরিমাণ লবণটা বেরিয়ে যায়। তাহলে এখানে পত্রমোচনটা কেন দিল এখানে, তাই না? অ্যাকচুয়াল তোমাদের অ্যান্সার হওয়ার কথা হচ্ছে শ্বাসমূল ও লবণ গ্রন্থি, কারণ শ্বাসমূল গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য নিউমেটো ফোর্স গুলো থাকে, একটু দূর গিয়ে মাটি থেকে আবার উঠে বেরিয়ে যায়। আর তোমাদের লবণ গ্রন্থি আছে পাতার মধ্যে, যে অতিরিক্ত লবণটাকে নিজের মধ্যে সংগ্রহ করে রাখে। এবার পত্রমোচনও করে, তার সাথে সাথে লবণ গ্রন্থিটাও দেওয়া আছে, তাহলে এটাও অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এবিটিকে অনেক সময় কি হয় না, একটা কয়েকটা মিস্টেক হয়ে থাকে, তো সেইগুলো আমি ধরে দিচ্ছি তোমাদের। তো তোমার এখানে অ্যান্সার করা আসবে শ্বাসমূল ও লবণ গ্রন্থি, ঠিক আছে? এবার আমি তোমাদের টোটাল ব্যাপারটা ডিসকাস করে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো পপুলেশনের জন্মহার যদি মৃত্যুহার অপেক্ষা কম হয় তাহলে পপুলেশনের স্থায়িত্ব হবে। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে বোঝো, ঠিক আছে? খুব সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো, একটা পপুলেশন আছে, যে পপুলেশনে ধরো 100টা প্রজাতি বসবাস করছে বা 100টা প্রাণী বসবাস করছে একই প্রজাতি, এবং সেই প্রজাতিতে দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে 10 জন করে জন্ম নিচ্ছে এবং 20 জন করে মারা যাচ্ছে। 10 জন জন্ম নিচ্ছে, 20 জন মারা যাচ্ছে। জন্মহারের থেকে মৃত্যুহার কি বলেছে? জন্মহার যদি মৃত্যুহার অপেক্ষা কম হয়, মানে প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে 20 জন মারা যাচ্ছে এবং 10 জন জন্ম নিচ্ছে, তাহলে প্রত্যেক সপ্তাহে 10 জন করে ওদের সংখ্যাতে কমতে থাকছে। 10 জন জনসংখ্যা কমতে থাকছে প্রত্যেক সপ্তাহে। তার কারণ কি? 20 জন মারা যাচ্ছে আর 10 জন জন্ম নিচ্ছে, আলটিমেটলি 10 জন তো কমে যাচ্ছে। যদি 20 জন জন্ম নিত আর 10 জন মারা যেত, তাহলে 10 জন করে বাড়তো। তাহলে এইরকম যে পপুলেশন, যে 20 জন মারা যাচ্ছে আর 10 জন জন্ম নিচ্ছে, এরকম পপুলেশন কতদিন টিকবে? প্রত্যেক সপ্তাহে 10 জন 10 জন 10 জন করে কমতে কমতে যাচ্ছে। তাহলে যেসব পপুলেশনের জন্মহারটা কম কিন্তু মৃত্যু হারটা বেশি, সেই সব পপুলেশন হচ্ছে স্বল্প মেয়াদী, তাই না? বেশি দিন টিকবে না, কিছুদিন পর দেখবে বিলীন হয়ে গেছে, কিছুদিন পর দেখবে যে কিছুই নেই সেই পপুলেশনের মধ্যে, ঠিক আছে? এই হুডি পরে ক্লাস করালে না একটা হাত সবসময় পকেটেই ঢুকে থাকে, ঠান্ডার এই একটা বিশাল ডিমেরিট আছে, ঠিক আছে? এমনি নর্মাল টি শার্ট পরে ক্লাস করালে হাতটা এরকম ভাবে থাকে, তো অসুবিধা হয় না। এমনি হুডি দিয়েছে তো হুডিতেই ব্যাস হাতটা ঢুকেই রয়ে যাচ্ছে সবসময়। চলো কই না। ইনসিতু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় স্থির করো। ইনসিতু বলেছে, তাই না? ইনসিতু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, ইনসিতু বলতে কি, ব্যাপারটাকে ভালো করে বোঝো। এখানে একটা জঙ্গল আছে এবং এই জঙ্গলে একটা বাঘ আছে, ঠিক আছে? জঙ্গলে একটা বাঘ আছে, কি হচ্ছে? জঙ্গলে একটা বাঘ আছে, ঠিক আছে? এবার এই জঙ্গলে এই বাঘটা দেখা যাচ্ছে খুবই সংখ্যাতে কম, বা দেখা যাচ্ছে তাদের থ্রেট হয়ে যাচ্ছে, তাদেরকে মারা হয়ে যাচ্ছে, চোরা শিকার করা হচ্ছে। তো তুমি দেখলে এরকম ঘটনা ঘটছে, তো কি করলো? সরকারকে তুমি ইনফর্ম করলে এবং সরকার কি করলো? ওই গোটা জায়গাটাকে ঘিরে দিল, দিয়ে সেই বাঘটাকে সেই জঙ্গলের মধ্যেই সংরক্ষণ করে নিল। এইটা হয়ে যাচ্ছে ইনসিতু। আর তুমি যদি সেই বাঘটাকে সরকারকে ইনফর্ম না করে তুমি যদি সেই বাঘটাকে ধরে নিয়ে নিজের ঘরে নিয়ে চলে যেতে, তাহলে সেটা হয়ে যেত এক্সিতু সংরক্ষণ, ঠিক আছে? মানে এটাকে যদি চিড়িয়াখানায় রাখা হতো জঙ্গল থেকে তুলে নিয়ে, সেটা হয়ে গেল এক্সিতু। আর তুমি যদি পুরো গোটা জঙ্গলটাকেই তুমি যদি ঘিরে দাও বা জঙ্গলের মধ্যে যদি সংরক্ষণ করো, তাহলে হয়ে যাবে সেটা ইনসিতু। তো এইটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এইটা হয়ে যাচ্ছে তোমাদের এক্সিতু
সংরক্ষণ, এটা হচ্ছে তোমাদের এক্স ঋতু সংরক্ষণ। তাহলে উপযুক্ত খাদ্য পানীয় বাসস্থানের যোগান বজায় রাখা মানে হচ্ছে যে ওই জায়গাটাকে একদম ঘিরে রেখে দিয়েছে, এটাই বোঝাতে চাইছে, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, তাহলে বাদ বাকি এগুলো হচ্ছে ইন সিতু, আর একমাত্র সি অপশন হয়ে যাচ্ছে এক্স সিতু। ঠিক আছে, তাই দেখি যে এরকম প্রবলেম কেন হচ্ছে। নিচের কোনটি মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, তা লেখো। দেখো কি বলেছে, স্বাধীনজীবী, স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু। স্বাধীনজীবী, স্বাধীনজীবী মানে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। দেখো নাইট্রোসোমানাস, নাইট্রোসোমানাস হচ্ছে এক ধরনের নাইট্রোজেন, নাইট্রোসোমানাস হচ্ছে এক ধরনের আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন চক্রে নাইট্রিফাইং স্টেজে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। থায়োব্যাসিলাস, থায়োব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাসিলাস, ব্যাসিলাস দু ধরনের আছে, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। এটা হচ্ছে তোমাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যেহেতু আমি স্পেসিফিক্যালি কিছু দেয়নি বলে লিখলাম না, তাহলে একমাত্র বেঁচে গিয়ে রইল অ্যাজোটোব্যাক্টার। অ্যাজোটোব্যাক্টার হচ্ছে তোমাদের স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু, স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু। ঠিক বোঝাতে পারলাম আমি? চলো, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। কি চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে? ভালো করে দেখো, এখানে ট্রপিক চলন, ট্রপিক চলনের মাধ্যমে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। কারণ ট্রপিক চলন হচ্ছে এক ধরনের বৃদ্ধিজ চলন। তুমি যদি ন্যাস্টিক চলন দাও, রসস্ফীতিজনিত চলন, প্রকরণ চলন করো, তাহলেও কিন্তু রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে, তাহলে ট্রপিক চলন হচ্ছে এমন একটা চলন যে কিনা বৃদ্ধিজনিত চলন বা এক ধরনের আবিষ্ট বক্র চলন। ভুট্টার শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। দেখো ভুট্টার শস্যে তোমাদের কি পাওয়া যায়? সাইটোকাইনিন। কি পাওয়া যায়? সাইটোকাইনিন। আচ্ছা, ভুট্টার শস্যে ছাড়া আর কোথায় পাওয়া যায়? নারকেলের তরল শস্যে। নারকেলের তরল শস্যে পাওয়া যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? নারকেলের তরল শস্যে পাওয়া যায়। আচ্ছা, এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবে। নারকেলের তরল শস্য মানে তোমাদের ডাবের জলটা, ঠিক আছে, বা নারকেলের ভেতরে যে জলটা পাওয়া যায় সেটা। আচ্ছা, আমাদের কোষ বিভাজনে ড্যাশ কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। দেখো দু ধরনের কোষ বিভাজন আছে, তার মধ্যে মাইটোসিস, মাইটোসিস হচ্ছে তোমাদের, মাইটোসিস হচ্ছে তোমাদের সমবিভাজন। যদি মিওসিস বলতো, মিওসিসকে বলতে হ্রাস বিভাজন। মাইটোসিস, মিওসিস আমি আগের অনেক ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছি। তোমরা এই ব্যাপারগুলো আগেকার ভিডিওগুলো দেখে রাখবে, সেই ব্যাপারগুলো তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, সমসংকর জীব সবসময় ড্যাশ জীব হয়। সমসংকর জীব সবসময় বিশুদ্ধ। সমসংকর জীব মানে কি? এই যে ক্যাপিটাল টি, স্মল টি, কোনো রকম প্রকট প্রচ্ছন্নের কোনো রকম দরকার নেই। দুটোই প্রকট হবে না, দুটোই প্রচ্ছন্ন হবে, কোনো ধরনের একটা প্রকট একটা প্রচ্ছন্ন মিশ্রণ ঘটবে না। তাহলে সমসংকর অলওয়েজ বিশুদ্ধ জীব হবে। ঠিক আছে, চলো। ইওসিন যুগে ঘোড়ার আদি পুরুষের জীবাশ্ম কি ছিল? দেখো ইওসিন যুগে এসেছিল আমাদের ইওহিপ্পাস। কি বলছি আমরা? ইওসিন যুগে এসেছিল ইওহিপ্পাস। ইওসিন যুগে এসেছিল ইওহিপ্পাস। আচ্ছা, এই ইওহিপ্পাস কে আর কি বলা হয়? ইওহিপ্পাস কে বলা হয় উষাকালের ঘোড়া। কি বলা হয়? উষাকালের ঘোড়া। ঠিক আছে, ড্যাশ হলো একটি গ্রিন হাউস গ্যাস। সব থেকে CH4 লিখে দেবে, CFC লিখতে পারো। ঠিক আছে, যত খুশি লিখতে পারো, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, চলো। ইনসুলিন হরমোন ফ্যাটের জারণ ক্রিয়ার বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতিতে বন্ধ রাখে। কি করতে হবে আমাদের? সত্য মিথ্যা নিরূপণ করতে হবে, ট্রু ফলস করতে হবে। দেখো এই যে ইনসুলিন হরমোন রয়েছে, ইনসুলিন হরমোন বেরোচ্ছে কোথা থেকে? অগ্নাশয়ের বিটা কোষ থেকে বেরোচ্ছে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন বেরোচ্ছে। এবং একে কি বলা হয় বলতো? একে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। কি বলা হচ্ছে? অ্যান্টি কিটোজেনিক হরমোন। অ্যান্টি কিটোজেনিক মানে কি? কিটোন বডি উৎপাদনে বাধা দেবে। কি বললাম? কিটোন বডি উৎপাদনে বাধা দেবে। তাহলে অবশ্যই দেখো কিটোন বডি প্রস্তুতিতে বন্ধ রাখে, তার মানে এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু, তার মানে এটা হয়ে যাবে একটা স্মাইলি। ঠিক আছে, বুঝাতে পারলাম? হ্যাঁ কি না? আচ্ছা, যদি বলতো এটা ইনসুলিনের জায়গাতে গ্লুকাগন দিত, তাহলে গ্লুকাগন কিন্তু কখনোই করে না। ঠিক আছে, মেন ব্যাপারটা কি বলতো? মেন ব্যাপারটা এই ইনসুলিন গ্লুকাগনের ব্যাপারটা তোমরা জানো অ্যাকচুয়ালি কি হয় এখানে? আচ্ছা, ভালো করে বোঝো। এখানে আছে ইনসুলিন,
আর এখানে আছে তোমাদের, আচ্ছা এরকম ভাবে না বুঝে এই ব্যাপারটাকে বুঝো, এখানে আছে গ্লুকোজ, আর এখানে আছে তোমাদের গ্লাইকোজেন। ঠিক আছে, এবার এই গ্লুকোজ আর গ্লাইকোজেন কি হচ্ছে, এই গ্লুকোজকে কে ট্রান্সফার করছে, মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কে রূপান্তরিত করছে, ইনসুলিন। আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কে তৈরি করছে, গ্লুকাগন। কে তৈরি করছে, গ্লুকাগন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তুমি যখন বেশি পরিমাণ মিষ্টি খেয়ে নিয়েছো বা বেশি পরিমাণ খাবার খেয়ে নিয়েছো, তোমার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে, তখন কি করবে, ইনসুলিন হরমোন সেই অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেবে। এই কাজটা করছে ইনসুলিন, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এরপর কি হচ্ছে, যখন তুমি উপোস করেছো, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয়ে গেছে, আমি খাবো না আজকে, তো খাবো না, ঠিক ঝগড়া করেছো, তখন তুমি খাওনি, বা কি করেছো, শিবরাত্রির উপোস রেখেছো, মেয়েদের জন্য বলি, শিবরাত্রির উপোস রেখেছো, তখন কি হবে, তখন তোমার শরীরে তো গ্লুকোজ তৈরি হতে হবে, তোমার শরীরে গ্লুকোজটাকে তৈরি হতে হবে, কারণ তুমি বাইরে থেকে তো গ্লুকোজটাকে খাচ্ছ না, তুমি তো ঝগড়া করে আছো, তুমি তো খাবার খাবে না, কিন্তু তোমার শরীরে গ্লুকোজ দরকার। তখন কি হবে, ওই যে গ্লাইকোজেনটা রয়েছে, ওই গ্লাইকোজেনটা আবার গ্লুকোজে রূপান্তরিত হয়ে যাবে, কার দ্বারা, এই যে গ্লুকাগন হরমোনটার দ্বারা, তখন ওই গ্লাইকোজেনটা আবার গ্লুকোজে তৈরি হয়ে যাবে, গ্লুকাগন হরমোন সেটাকে করবে। ঠিক আছে, তো গ্লুকাগনকে কিটোজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, আবার আমাদের ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক বলা হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? আবার এই ইনসুলিনটা যদি কম ক্ষরণ হয় তাহলে কি হয়ে যাবে, মধুমেহ রোগ হয়ে যাবে, তাই না? ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে মধুমেহ রোগ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলে। চলো, বোঝাতে পেরেছি আশা করছি। ঠিক আছে, ঝগড়া টগড়া করো না, খাবার দাবার সময় মতো করবে। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। কি বলছে, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। এই যে ক্রোমাটিন জালিকাটা রয়েছে না, যখন তুমি একটা নিউক্লিয়াসের মধ্যে দেখবে না, যখন জলটা ঠিকঠাক বেরোয়নি, তখন দেখবে এরকম ভাবে কি হচ্ছে, এরকম ভাবে জালক আকারে রয়েছে। এই জালক আকারে রয়েছে, এই ডিএনএ গুলো অ্যাকচুয়ালি জালক আকারে থাকে। তারপরে এই ডিএনএ গুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে কুণ্ডলীকৃত হয়ে কি হয়, এরা ক্রোমোজোম গঠন করে। তাহলে এটা হয়ে যাবে তোমাদের ট্রু, এটা হয়ে যাবে ট্রু, আর এটা ট্রু হয়ে গেলে হয়ে যাবে স্মাইলি। ঠিক আছে, চলো এবার হচ্ছে ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। আচ্ছা, ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড, আচ্ছা সিস্টার ক্রোমাটিড কি, দুটো ক্রোমোজোম যদি আঁকি, আমি এখানে একটা ক্রোমোজোম আঁকছি, এখানে একটা ক্রোমোজোম আঁকলাম, আর একটা অন্য রঙের এই পাশে আর একটা সমসংস্থ আর একটা ক্রোমোজোম আঁকলাম, ঠিক একটা ক্রোমোজোম আঁকলাম। তাহলে এই ক্রোমোজোমটাকে ভালো করে লক্ষ্য, সবুজ ক্রোমোজোমটাকে ভালো করে লক্ষ্য করো। এই সবুজ ক্রোমোজোমটা কি হচ্ছে, যে এই এই যে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিড একে অপরের সিস্টার ক্রোমাটিড, একে অপরের সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, সেম এখানেও তাই, এই গোলাপিটা একে অপরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু কিন্তু এই ক্রোমোজোমের এইটা আর এই ক্রোমোজোমের এইটা, বুঝতে পারলাম, এই যে এই অপর এটা আর এটা, গোলাপিটার একটা আর সবুজটার একটা, এটা হচ্ছে একের অপরে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক বোঝাতে পারলাম, এটা হচ্ছে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। এবার যদি নন সিস্টার ক্রোমাটিড হয়, তাহলে ক্রসিং ওভারটা তো এর মধ্যেই ঘটবে, ক্রসিং ওভারটা এর মধ্যেই তো ঘটবে, ঠিক এর মধ্যে ঘটবে, এইটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে। তাহলে ক্রসিং ওভার অলওয়েজ কার মধ্যে ঘটে, ক্রসিং ওভার অলওয়েজ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, ক্রসিং ওভার অলওয়েজ কার মধ্যে ঘটে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। ঠিক বোঝাতে পারলাম আমি? তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ফলস, এটা হয়ে যাবে তোমাদের ফলস। ঠিক আছে, এখানে সিস্টার ক্রোমাটিড দেওয়া আছে, তাহলে এইটা যদি ফলস হয়ে যায় তাহলে এইটা আর স্মাইলি হবে না, এটা হয়ে যাবে তোমাদের গোমড়ামুখ। ঠিক আছে, চল। আচ্ছা, ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে। কি বলেছে, ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপ সংকেত বহন করে। দেখো ভালো করে জিনিসটাকে, জিনোটাইপ আর ফিনোটাইপ জিনিসটাকে ভালো করে বোঝো। জিনোটাইপ হচ্ছে জিনগত বিন্যাস, আর ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, ওই জিনগত বিন্যাসে বাহ্যিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপ বহন করতে পারে। যদি আমি লিখি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা তোমরা কি লিখবে বলো তো? এটা লিখবে তোমরা
হলুদ গোলাকার, কি লিখবে? হলুদ গোলাকার। আচ্ছা এটাকে কি লিখবে তোমরা? এটাকেও তোমরা হলুদ গোলাকারই লিখবে, তাই না? এটাকেও তোমরা হলুদ গোলাকারই লিখবে। তাহলে এক ফিনোটাইপ কিন্তু একটাই, কিন্তু এদের জিনোটাইপ হচ্ছে দুটো। ফিনোটাইপ একটাই কিন্তু জিনোটাইপ দুটো, আরো জিনোটাইপ হতে পারে। তার মানে একটা ফিনোটাইপের অনেকগুলো জিনোটাইপ হতে পারে, কিন্তু একটা জিনোটাইপের একটাই ফিনোটাইপ হবে। বুঝতে পারলাম? একটা জিনোটাইপের একটাই ফিনোটাইপ হবে, কিন্তু কিন্তু একটা ফিনোটাইপের অনেকগুলো জিনোটাইপ হতে পারে। ঠিক আছে? যদি জিনোটাইপ চেঞ্জ হয়ে যায় তাহলে ফিনোটাইপও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ফিনোটাইপ একটা থেকে অনেকগুলো জিনোটাইপ হতে পারে, তাহলে এটা অবশ্যই তোমাদের ফলস হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমাদের ফলস। বোঝাতে পারলাম? যদি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, যদি এতক্ষণ ক্লাস করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো, তাহলে তোমরা কমেন্টে কি লিখবে বলো তো? কমেন্টে লিখবে #JMC। এবারে জেএমসি মানে হচ্ছে জলের মতন ক্লিয়ার। কি বললাম? জেএমসি মানে হচ্ছে জলের মতন ক্লিয়ার। তোমরা যদি বুঝে গেছো, এখনো ভিডিও দেখছো, কোনো রকম অসুবিধা না হয়ে থাকে, তাহলে কমেন্টে জাস্ট কি লিখবে? #JMC। কি লিখবে? #JMC, জলের মতো ক্লিয়ার। ঠিক আছে? চলো, মৃত্তিকা দূষণের ফলে ক্যাডমিয়াম থেকে ইথাইথাই রোগ হয়। আচ্ছা, মৃত্তিকা দূষণের ফলে ক্যাডমিয়াম থেকে, আচ্ছা ক্যাডমিয়াম থেকে অবশ্যই ইথাইথাই হয়। তাছাড়া সীসা, সীসা থেকে হয় ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া। ঠিক আছে? আর কি হয় আমাদের? সীসার পর হচ্ছে আমাদের পারদ, পারদ থেকে হয় আমাদের মিনামাটা, পারদ থেকে হয় আমাদের মিনামাটা। তাহলে ক্যাডমিয়াম থেকে হয় ইথাইথাই, সীসা থেকে হয় ডিসলেক্সিয়া, পারদ থেকে হচ্ছে মিনামাটা। আচ্ছা এটা হয়ে যাবে তাহলে ট্রু। ঠিক আছে? এটা হয়ে যাবে তোমাদের ট্রু। তাহলে এটা হয়ে যাবে তোমাদের স্মাইলি, আর এইটা হয়ে যাবে তোমাদের গম্বুক। ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, অনুকূল পরিবেশে প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। হ্যাঁ অবশ্যই, অনুকূল যাদের প্রকরণ থাকে তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয়। যাদের অনুকূল প্রকরণ ঘটে তারাই জীবন সংগ্রামে জয়ী হয়। ওই যে জিরাফের ঘটনা কে বলেছিল তোমাদের? এই জিরাফের ঘটনাগুলো কে বলেছিল? তোমাদের ডারউইন বলেছিল, তাই না? ডারউইন কি বলেছিল? যে লম্বা গলা যাদের জিরাফগুলো, যাদের লম্বা গলা ছিল বা লম্বা গলাওয়ালা জিরাফগুলো, তারাই কিন্তু ওপরে যে উঁচু গাছগুলোর পাতাগুলোকে খেতে পেরেছিল, এবং যে ছোট গলাওয়ালা জিরাফগুলো ছিল তারা কিন্তু ওই উঁচু গাছগুলোর পাতাগুলো খেতে পারেনি বলে তারা আজকে মারা গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। তাই না? বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে ব্যাপার, যে অনুকূল যাদের প্রকরণ থাকে তারা কিন্তু জীবনে আগে যায় বা প্রকৃতি তাদেরকে সিলেক্ট করে, এবং বাদ বাকি তারা কিন্তু বিলীন হয়ে যায় বা মারা যায়। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের ফলস। সরি, এটা কি হলো? এটা ট্রু হবে তো? আরে মাথা পুরো গেছে। এটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে? এখানে স্মাইলি দিয়েছি কিন্তু এটা ফলস লিখে দিয়েছি। ঠিক আছে? মাই মিস্টেক, তোমরা ঠিক করে নেবে। এটা হচ্ছে ট্রু। ঠিক আছে? চলো নেক্সট, তোমরা #JMC লিখতে ভুলবে না। ঠিক আছে? #JMC লিখে দেবে একটা। চলো, এ স্তম্ভ অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার এখানের মধ্যে কে আছে? অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার দেখো প্রতিসারক মাধ্যম। আচ্ছা এই তো পেয়ে গেছি আমরা। 2.13 হচ্ছে আমাদের প্রতিসারক মাধ্যম। আমাদের চোখের চারখানা প্রতিসারক মাধ্যম আছে। এক হচ্ছে কর্নিয়া, দুই হচ্ছে অ্যাকোয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার, এই চারখানা হচ্ছে আমাদের চোখের প্রতিসারক মাধ্যম। তাহলে কি হলো? অ্যাকোয়াস হিউমার হয়ে গেল প্রতিসারক মাধ্যম 2.13। তারপরে দিয়েছে 2.14 হচ্ছে জি উপদশা। জি উপদশা হচ্ছে আমাদের, জি উপদশা কি হচ্ছে? জি উপদশা হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট ও গোলগি বস্তু। ঠিক আছে? কি হবে? মাইক্রোফিলামেন্ট এবং গোলগি বস্তু, কারণ এখানে তৈরি হয় বলে 2.14। ঠিক আছে? চলো, ফ্র্যাগমোপ্লাস্ট। আচ্ছা, ফ্র্যাগমোপ্লাস্ট কি হবে তোমাদের এখানে? ফ্র্যাগমোপ্লাস্ট অ্যাকচুয়ালি এটা হবে না, এইটা হবে না। কি হবে? অঙ্গাণুর দ্বিতীকরণ হবে। জি উপদশাতে অঙ্গাণুর দ্বিতীকরণ হবে, এই অপশনটা দেখিনি। 2.14 হবে। আর এই যে ফ্র্যাগমোপ্লাস্ট রয়েছে, এই ফ্র্যাগমোপ্লাস্টটা হবে তোমাদের মাইক্রোফিলামেন্ট ও গোলগি বস্তু, এটা হয়ে যাবে 2.15। এই লেখা হয় না কেন? বাদ দাও, 2.15। ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে 2.1 জি উপদশা, অঙ্গাণুর দ্বিতীকরণ হবে। মানে অঙ্গাণু দ্বিতীকরণ মানে এখানে অঙ্গাণুগুলো রেপ্লিকেশন হয়। ঠিক আছে? সরি, আমি আগে মিস্টেক, এটা দেখতে পাইনি। ঠিক আছে? তো আমারই মিস্টেক, কিছু মনে করো না।
কি হচ্ছে, জি উপাদানের সাথে কি হচ্ছে, অঙ্গাণু দ্বিতীয়করণ হচ্ছে, অঙ্গাণুগুলো রেপ্লিকেশন করছে। তার সাথে সাথে কি হচ্ছে, ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় যায়, উদ্ভিদ কোষে দেখা যায়। এটা কি হচ্ছে, গোলগি বস্তু, ঠিক আছে। গোলগি বস্তু থেকে তো এই যে প্লাজমোডেসমাটা যেমন গোলগি বস্তু থেকে তৈরি হচ্ছিল, ঠিক আছে, ওইটা হচ্ছে মেন ব্যাপার। চলো, বাঘ ও হরিণের মধ্যে জীবন সংগ্রাম। দেখো, বাঘ হচ্ছে একটা আলাদা প্রজাতি আর হরিণ হচ্ছে আরেকটা প্রজাতি। যদি হরিণের মধ্যে হরিণের মানে একটা বাঘের সাথে আরেকটা হরিণের হচ্ছে, এখানে যদি হরিণের সাথে হরিণের হতো, বাঘের সাথে বাঘের হতো, সিংহের সাথে সিংহের হতো, তাহলে সেটা হয়ে যেত অন্তঃপ্রজাতি সংগ্রাম নিজেদের মধ্যে। আন্ত মানে হচ্ছে একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতি। তাহলে এখানে বাঘ হচ্ছে আলাদা প্রজাতি, হরিণ হচ্ছে আলাদা প্রজাতি, তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে এটা হয়ে যাবে 2.16। ঠিক আছে, চলো, সুন্দরবনের লথিয়ান দ্বীপ। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, দেখো, সুন্দরবনের লথিয়ান দ্বীপ আর মাইক্রোফিলামেন্ট ও গোলগি বস্তু। আচ্ছা, এখানে কি কোনো রকম ভাবে মিস্টেক হয়েছে মনে হচ্ছে। এখানে মনে হয় আমাদের পিপিটি বানানোর সময় কিছু মিস্টেক হয়ে গেছে। কারণ এইখানে সুন্দরবনের লথিয়ান দ্বীপে ই অপশনটা তো এইখানটা, এই সেম অপশনটা এখানে দেওয়া আছে। আমি একবার তবুও দেখে নিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের কাছে তো বই আছে, হতেই পারে টাইপিং মিস্টেক, হতে পারে, সবাই মানুষ এখানে। আচ্ছা, নিচে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট অঞ্চল। এইখানে আছে ইন্দো বার্মা হটস্পট, ইন্দো বার্মা হটস্পট অঞ্চল। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে হয়ে গেছে। তাহলে এটা নাই এখানে কি আছে, শুধু ইন্দো বার্মা হটস্পট অঞ্চল। তাহলে ইন্দো বার্মা হটস্পট অঞ্চল, দেখো, সুন্দরবনের লথিয়ান দ্বীপ হচ্ছে কুমির, ঠিক আছে, সুন্দরবনের লথিয়ান দ্বীপ হচ্ছে কুমির। আর আমাদের এখানে ইন্দো বার্মা হটস্পট অঞ্চলে হয়ে যাবে সায়ামিজ কুমির। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে 2.18। তাহলে এটা হয়ে যাবে 2.18। ঠিক আছে, আমাদের যে সুন্দরবনের লথিয়ান দ্বীপ আছে বা আমাদের উড়িষ্যার ভিতরকণিকা আছে, সেখানে কিন্তু কুমিরের গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। আর এখানে ইন্দো বার্মা হটস্পট অঞ্চলে কিন্তু সায়ামিজ কুমির আরেকটা প্রজাতি, সেই কুমিরগুলো পাওয়া যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই হচ্ছে স্তম্ভ মিলন, আশা করছি বোঝা গেছে। যদি বুঝে গেছো তাহলে কি করবে, #JMC, জলের মতন ক্লিয়ার। চলো নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বৃষদী শব্দটি বেছে লেখো। কর্নিয়া, রেটিনা, লেন্স, অ্যাকুয়াস হিউমার। এখনই আমরা একটা কি করলাম, বললাম যে আমাদের চোখে 4টে প্রতিসরক মাধ্যম আছে। একটা হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তাহলে দেখো, কর্নিয়া পেলে, লেন্স পেলে, অ্যাকুয়াস হিউমার পেলে, একমাত্র পেলে না কোনটা, রেটিনা। তাহলে রেটিনাটা হয়ে যাচ্ছে তোমাদের বিশ্বদী শব্দ, বাকিগুলো হচ্ছে প্রতিসরক মাধ্যম। রেটিনাটা হচ্ছে তোমাদের কি, যেখানে তোমাদের ছবিগুলো তৈরি হয়, প্রতিসরক মাধ্যম নয়। তোমরা যে মস্তিষ্কের কোন অংশে ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে। দেখো, তোমরা জানো যে হাইপোথ্যালামাস তোমাদের তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, চাপ, তাপ, স্পর্শ এগুলো নিয়ন্ত্রণ করে। তার সাথে সাথে তোমাদের দৈহিক যে তাপমাত্রা সেটাও নিয়ন্ত্রণ করে, নিদ্রা জাগরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কিন্তু ঘাম নিঃসরণটা কে নিয়ন্ত্রণ করে? তোমরা এখানে লিখবে মেডালা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। কি লিখবে, সুষুম্না শীর্ষক। কি করবে তোমরা, সুষুম্না শীর্ষক। ঠিক আছে, বুঝতে পারলাম কি হবে, সুষুম্না শীর্ষক। মেডালা অবলাঙ্গাটা, অনেক সময় তোমাদের পরীক্ষাতে দিতে মেডালা অবলাঙ্গাটা, তোমরা বুঝতে পারো না, অ্যাকচুয়ালি এটা সুষুম্না শীর্ষক। ঠিক আছে, চলো, এগুলো যে ফুলের মটর ফুলের বর্ণ হচ্ছে বেগুনি। আচ্ছা, বেগুনি হচ্ছে তোমাদের প্রকট বৈশিষ্ট্য, তাহলে মটর বীজের বর্ণ কি হবে, প্রকট হলুদ। কি হবে, হলুদ হবে, তাই না, কি হবে, হলুদ। ঠিক, বুঝতে পারলাম। চলো, ক্যাপিটাল বি, স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা নির্ণয় করো। দেখো, সিম্পল জিনিস, এইটা হচ্ছে তোমাদের একটা হেটেরোজাইগাস আর এইটা হচ্ছে হোমোজাইগাস, মানে এইটা হচ্ছে বিষম সংকর, এইটা হচ্ছে সমসংকর। তা তোমাদের ফর্মুলা বলেছিলাম 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কতগুলো হেটেরোজাইগাস আছে। এখানে দেখো একটা হেটেরোজাইগাস আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2, মানে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। আর একটা উপায় আছে, কি উপায় আছে, যেটা আছে সেটা লিখে দাও, এখানে যেটা আছে সেটা লিখে দাও। এরপর রং চেঞ্জ করো, এবং রং চেঞ্জ করে, আচ্ছা ভালো রং নিয়ে নি, রং চেঞ্জ করে কি হবে, এই ক্যাপিটাল বি এর সাথে একবার এই স্মল আর এ গুণ করো, কি আসছে, এইটা আসছে। আবার এর সাথে এই আরটার গুণ করো, দেখো একই আসবে, তাই না, একবারই লিখলাম আমি। এবং এই স্মল বি এর সাথে স্মল আর এর গুণ করো, দেখো এইটা আসছে। আবার এটার সাথে এটার গুণ করলে সে একই আসছে, তাই না, তার মানে এই দু ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বোঝাতে বললাম, দুটো অপশন তোমাদেরকে বলে দিলাম। অ্যাকচুয়ালি এই অপশনটা কখন কাজে লাগে বলো তো, এই অপশনটা কাজে লাগে এই যে যখন তোমার সামনে এরকম দিয়ে দেবে কিছু, দিয়ে দেবে, তাই না,
বলবে এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে বা কটা গ্যামেট উৎপন্ন হবে, তখন তুমি কি করবে? তখন কি তুমি এরকম ভাবে গুণ করতে 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 যাবে? না, তখন তুমি কি করবে, 2 টু দি পাওয়ার n ফর্মুলা লাগিয়ে দেবে। দেখো এখানে একটা হেটেরোজাইগাস, দুটো হেটেরোজাইগাস, তিনটে হেটেরোজাইগাস, তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়ে যাচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ধরনের গ্যামেট সেখান থেকে উৎপন্ন হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তো এই ফর্মুলাটা তোমরা কাজে লাগাবে। কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা 16 হলে পরাগরেণু এবং মুকুলের কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো, কাণ্ডের কোষ মানে হচ্ছে 2n, কাণ্ডের কোষ মানে হচ্ছে 2n, মানে ডিপ্লয়েড, মানে হচ্ছে ডিপ্লয়েড দেহকোষ, তো তার মানে হচ্ছে ডিপ্লয়েড 2n কত দিয়েছে? 16। কত দিয়েছে? 16, 1.6 না 16, তাই না? এবার পরাগরেণু, পরাগরেণু সবসময় হ্যাপ্লয়েড হয়, পরাগরেণু সবসময় হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে আমরা কি জানি? হ্যাপ্লয়েড মানে জানি আমরা পরাগরেণু কেমন হয়? পরাগরেণু সবসময় n প্রকৃতি হয়, মানে হ্যাপ্লয়েড প্রকৃতি হয়। তাহলে 2n সমান 16, তাহলে n সমান কি হবে? n সমান হবে 8, তার মানে পরাগরেণু ক্রোমোজোম সংখ্যা হবে 8, তাই না? আর কি বলেছে? মুকুলের কোষের ক্রোমোজোম সংখ্যা, আচ্ছা মুকুলটাও কি অবস্থাতে থাকবে? মুকুলটাও 2n অবস্থাতেই থাকবে, তোমাদের ডিপ্লয়েড দশাতেই থাকবে। তার মানে মুকুলেরও হয়ে যাবে তোমাদের 16, তাহলে পরাগরেণুরও 16 আর মুকুলেরও হয়ে গেল 16, তাহলে এটা লিখলাম না, তোমরা লিখে নেবে। ঠিক আছে, চল। মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম দেখো। মানুষের মেরুদণ্ডে অবস্থিত কক্সিস, ঠিক আছে, কি হবে? কক্সিস, কি হবে? কক্সিস। ঠিক আছে, চলো। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। ইউট্রোফিকেশন, জল দূষণ, জীব বিবর্ধন, বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, তাহলে এইটা কি হবে তোমাদের? এইটা হবে সবসময় জল দূষণ। কি হবে? জল দূষণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ জল দূষণের ফলে ইউট্রোফিকেশন ঘটছে, আর যার ফলে তোমাদের অ্যালগাল ব্লুম ঘটে, আর জীব বিবর্ধনও ঘটে। বায়োম্যাগনিফিকেশন, কি বলে? বায়োম্যাগনিফিকেশন, বায়োম্যাগনিফিকেশন আর বিশ্ব উষ্ণায়ন, এটাও কিন্তু জল দূষণের জন্য ঘটে। ঠিক আছে, বেশ। কোন লুপ্তপ্রায় উদ্ভিদ, কোন লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ, আচ্ছা এটা বিশ্ব উষ্ণায়ন কেন দিয়েছে ভগবান জানে? বিশ্ব উষ্ণায়ন বায়ু দূষণের সাথেও সম্পর্কিত আছে, তো এইখানে ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি মানে এরা এত কোয়েশ্চেন পেপার সেট করে কোনটাতে কি করছে ভগবান জানে, বাট এখানে অ্যান্সার তোমাদের জল দূষণই হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের ইউট্রোফিকেশন, জীব বিবর্ধন আছে। কোন লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু তোমাকে সংরক্ষণের জন্য বলা হয়েছে? আচ্ছা, কোন লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু, বীজ, বীজ এবং পরাগরেণু সংরক্ষণ করার জন্য তোমাকে বলা হয়েছে তুমি যে পদ্ধতি অবলম্বন করবে। দেখো, আমরা জানি যে -196°C, বা এটা কি নাইট্রোজেন, তরল নাইট্রোজেনে -196°C পরাগরেণু তুমি সংরক্ষণ করতে পারবে, বীজও সংরক্ষণ করতে পারবে। তাহলে এই ধরনের যে এক্সিটু সংরক্ষণ, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। ঠিক বোঝাতে পারলাম? তো আমার গলাতেও সত্যি খুবই অসুবিধা, তাও তোমাদের জন্য চেঁচিয়ে ক্লাস নিচ্ছি। এরপরে আবারও একটা ক্লাস আমি রেকর্ড করব তোমাদের জন্য। তো অবশ্যই আমি যে এত তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরাও একটু আমাদেরকে রেসপন্স দেবে। তোমরা কি করবে? আমাদের ওই যে বললাম কি বললাম তোমাদেরকে, ভুলে গেছো নাকি? কি বললাম আমি? এই যে এইটা কি করবে তোমরা? সিডিএ ক্লাস 9-10টাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, সিডিএ ক্লাস 9-10 লিখে ইউটিউবে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখো 571 পেজের একটা ডিমান্ড ছিল, 571 পেজটাও আমি কিন্তু তোমাদের সলভ করে দিলাম। যদি বুঝতে পেরে যাচ্ছো, একদম সুন্দরভাবে বোঝা গেছে, তাহলে #জেএমসি লিখতে ভুলবে না, #জেএমসি লিখে দেবে। ঠিক আছে, জলের মতো ক্লিয়ার। আর আমি এটা আমার অফলাইনে স্টুডেন্টগুলোকেও আমি বলি এই ব্যাপারটা, তোমাদেরকেও বলছি। ঠিক আছে, আর কি করবে তোমরা? নিজেদের রিভিশনগুলো ভালো করে করবে। আর কি আমাকে কি ভিডিও আনতে হবে, কোন ভিডিও তোমাদের দরকার, সেই ভিডিওর জন্য তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আর নিজেদের শরীরে সুস্থ বা নিজের শরীরের যত্ন দেবে, ঠান্ডা পড়ে গেছে। আর কি করবে? একদম পড়াশোনা ছাড়বে না, একদম কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, রিভিশন করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা তোমাদেরকে নতুনভাবে নতুন কিছু শেখানোর জন্য আমি চলে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।